আমাদের আজকের আলোচনার বিষয় এত কাছে তবু দূর। যদি একটু জানিয়ে দিই যে কেন আজ আমরা এই বিষয়ে নির্ধারণ করলাম। 5ই অগাস্ট যখন অনেক প্রাণহানি আর রক্তপাতের মধ্য দিয়ে দোর্দণ্ড প্রতাপশালী এক ফ্যাসিস্ট সরকারের পতন হলো, তখন যেন মনে হচ্ছিল যে এবার এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের খুব কাছে দাঁড়িয়ে বাংলাদেশ। কিন্তু সময় যত যাচ্ছে ততই যেন দূরে চলে যাচ্ছে সেই নতুন বন্দোবস্তের স্বপ্ন। আবার বিএনপিও ক্ষমতার খুব কাছে দাঁড়িয়েছিল সরকারের পতনের ঠিক পর, কিন্তু বিএনপির অনেক নেতাই এখন নির্বাচন নিয়ে সংশয়ে, মনে হচ্ছে তাদের কাছ থেকেও ক্ষমতা যেন কাছে থেকেও অনেক দূর। আর তাই আমাদের আজকের আলোচনার বিষয় এত কাছে তবু দূর। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের যেসব অতিথিরা আজ স্টুডিওতে উপস্থিত আছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। জনাব মাসুদ কামাল, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি যে বিষয়টি নিয়ে প্রথম জানতে চাই সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে নিয়ে আপনার সাম্প্রতিক যে বক্তব্যগুলো, যে টক শোয়ে আপনি কথা বলেন বা আপনার নিজস্ব যে ইউটিউব চ্যানেলে আপনি কথা বলেন, সেগুলো যদি আমরা দেখি মনে হয় যে সরকারকে নিয়ে আপনি যেন একটু বেশি ক্রিটিক্যাল। সম্প্রতি একজন উপদেষ্টার বাবার যে ঠিকাদারির লাইসেন্স নিয়ে যে ঘটনাটি ঘটলো এবং তারপরে তিনি সেটা নিয়ে দুঃখ প্রকাশ করলেন, সেই বিষয়টি নিয়েও আপনি প্রচণ্ড রকমের ভোকাল ছিলেন এবং আপনি বলেছেন যে সে দুর্নীতি করেছে এবং এই অভিযোগ সে যদি ক্ষমা চেয়েও থাকে তারপরেও সেটি আপনার কাছে যথেষ্ট মনে হয়নি। আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে এইরকম অভিযোগ যদি দলীয় কোনো সরকারের সময় উঠত তাহলে আপনার কি মনে হয় যে কি হতো? তিনি তো ক্ষমা চেয়েছেন, এই বিষয়টি যদি দলীয় কোনো সরকারের বেলায় হতো? শুনেন, দুর্নীতির কোনো কম্পারেটিভ স্টাডি হয় না। যে আমি মনে করেন এই কাপের মধ্যে একটু গোমূত্র দিয়েছি, 1 ফোঁটা দিয়েছি নাকি 10 ফোঁটা দিয়েছি, এতে কিছু যায় আসে না, এটা নাপাক হয়ে গেছে ভাই। এটা কোনো কম্পারেটিভ স্টাডি হয় না। আপনি দুর্নীতি করেছেন কি করেননি, এটি হলো ইস্যু এখানে। এবং যখন একটা দায়িত্বপূর্ণ পদে থেকে কেউ দুর্নীতি করে সেটি হলো ইস্যু, সেটাই ইস্যু, আর কোনো ইস্যু নাই। এখন আমি করিনি, আমার বাবা করেছে, বাবার হয়ে আমি ক্ষমা চাই, এটা পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে যদি আমি বলি যে আমার বাবার যে অপরাধ করেছে সেই অপরাধটা আমি মাপ চাচ্ছি, আমার উসিলা হইয়া ওনাকে মাফ করে দাও, দিবেন আল্লাহ? জি, কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে কথাটা, না সেই জিনিসটা আমি বলছি আপনাকে। মেয়র যখন আমাদের এই শহরের মেয়রই তো তার মেয়েকে চিফ ইট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছিলেন, তখনও তো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার ছিল। ধরা যাক ওইটার চেয়ে খারাপ আর কিছু হয় নাই, ধরা যাক ওইটার আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি যে ওর চেয়ে খারাপ আর কিছু হয় নাই, কারণ ওই খারাপটা কি এই খারাপটাকে জাস্টিফাই করবে? আমার সিম্পল এই কথা, আগে অনেক খারাপ হয়েছে, আরে ভাই এই জন্যই তো ওই সরকারকে আমরা রাখি নাই। এখন ওর চেয়ে আমি অর্ধেক খারাপ করবো, অতএব আপনারা আমাকে ধন্যবাদ দেন, এটা লজিক না। এবং এই জন্যই তো আপনি, আর একটা কথা বলি, আপনি উপদেষ্টা হয়েছেন, অর্থটা কি? যে আপনি সারা জীবন এত পুণ্য করেছেন, সেই পুণ্যের ফলাফল হিসেবে আপনি উপদেষ্টা হয়েছেন? নো, আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি বলেছেন যে এই কাজটা আমি ভালো পারবো। আপনাকে কিন্তু পুরস্কার দেওয়া হয় নাই, আপনি দায়িত্ব নিয়েছেন যে এই কাজটা আমি ভালো পারবো। এটা কি ভালো পারার নমুনা? আপনি জানেন না। দেখেন, আমি কতগুলো এক্সাম্পল দিয়ে বলি। আপনি জানেন না আপনার বাবাকে এই ধরনের একটা লাইসেন্স যদি করছেন, এটা আপনি জানেন না, হতে পারে। আপনি তারপর বলছেন কোনো একজন ঠিকাদার তার কাজ পাওয়ার সুবিধার্থে তার বাবাকে দিয়ে লাইসেন্সটা করিয়েছে এবং 16 মার্চ হয়েছে। আচ্ছা, এখানে দুটো পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হলো ওই ঠিকাদার ধরে নিলাম সে একটা ইবলিস, খারাপ লোক, তো তার বাবাকে লাইসেন্স পাওয়ালে তার কাজ পাওয়ার সুবিধা হয়। কেন হয়? এই যে সংস্কৃতিটা, এই সংস্কৃতিটা কেন গড়ে উঠলো? তার বাবাকে ঢাল হিসেবে ব্যবহার করা যায়, এই চিন্তাটা তাদের মধ্যে কেন আসলো? কারণ মিটিংয়ে প্রধান অতিথি ছিল, ও অতিথি ছিল তার বাবা। তার বাবা এনসিপি করেন না, উনি একটা স্কুলের হেডমাস্টার। যে কোনো স্কুলের হেডমাস্টার কিন্তু একটা ফুল টাইম জব। একজন হেডমাস্টার এনসিপির মিটিংয়ে প্রধান অতিথি হয় কি হবে? আচ্ছা হলো, উনি তো এনসিপি করেন না। উনি কয়েকদিন আগে বলছেন যে উনি যে রাজনীতিতে এখন আসবেন না, যদি আসেন তাহলে এনসিপিতে আসবেন, তার কোনো গ্যারান্টিও কিন্তু নাই, উনি বিএনপিতে যেতে পারেন। অনেক রকম ইকুয়েশন এখানে আসছে। তাহলে ওনার বাবা এনসিপিতে আসলো কেন? আচ্ছা, উনি কেন আসতে যায় না? তাকে এনসিপি আনলো কেন? কথাগুলি খেয়াল করেন। কারণ হলো ওনার বাবা যদি সজীব ভুঁইয়া না হইয়া, ওনার পুত্র সজীব ভুঁইয়া না হইয়া এলজিডি মিনিস্ট্রির দায়িত্বপ্রাপ্ত
উপদেষ্টা না হইয়া উনি যদি পাবলিক হতেন এবং এনসিপিতে না থাকতেন তাহলে কি আনতো না। ওই এলাকায় উনি একমাত্র হেডমাস্টার না যে নাকি খুব ফেমাস। তাহলে উনি কিন্তু ব্যবহৃত হয়ে আসছেন, উনি ব্যবহৃত হওয়াতে অভ্যস্ত হয়ে গেছেন। কিসের বিনিময়ে? কিছু একটা বিনিময় মূল্য এখানে আছে। আচ্ছা, এটাও বাদ দেন, উনি তো মন্ত্রণালয়ের লোক। কোনো একজন ঠিকাদার যে নাকি ওনার মাধ্যমে ওনাকে সামনে রেখে কাজটা করিয়েছে, ওই ঠিকাদারের ব্যাপারে উনি কি ব্যবস্থা নিয়েছেন কোনো ব্যবস্থা? ওই ঠিকাদারের যে একটা লাইসেন্স আছে, ওই লাইসেন্সের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? নেননি তো। তো এই যে বিষয়গুলো রে ভাই, এগুলো এমনি এমনি আসে না। আমার কথা হলো কি, দেখেন, আমরা একদল দুষ্ট, করাপ্ট, দুর্গন্ধযুক্ত লোককে সরিয়ে দিয়েছি রাষ্ট্র ক্ষমতা থেকে। তার পরিবর্তে আমরা এমন লোককে চাচ্ছি যারা উদাহরণ তৈরি